কতটা উঁচুতে উঠতে হচ্ছে। আমরা সিঙ্গেল উঠতে পারছি না, উনি মেয়েকে এভাবে নিয়ে উঠেছে আবার নামছে। এখানে তাদের নিয়মে দেখুন পাঠশালা চলছে। এটাই বৌদ্ধ ধর্মের মূর্তি। কলকাতার খুব কাছেই আপনারা একসাথে পাহাড়, সমুদ্র, ঝর্ণা, ওয়াটারফল এবং বিভিন্ন মন্দির ঘুরে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। এটাই কিন্তু সেই স্থান, মহাভারতের পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাস থাকাকালীন এই স্থানে বসেই তারা তাদের ইষ্ট দেবতার আরাধনা করতেন। তো পড়ে যাচ্ছিলাম, পাহাড়ে ওঠা কিন্তু অতটা সহজ না। নমস্কার, স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আপনারা কি দুদিনের ছুটিতে উড়িষ্যার এই অপার সৌন্দর্য ভরা পাহাড়ের মাঝে সময় কাটাতে চান? তাহলে চলে আসুন উড়িষ্যার মহেন্দ্রগিরিতে। আমরা ঘুরব বিভিন্ন ওয়াটারফল, পাহাড় এবং রয়েছে মহাভারতের সাথে যোগসূত্র বেশ কয়েকটি মন্দির, যেখানে বসে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের সময় তারা তাদের ইষ্ট দেবতার আরাধনা করত। তো চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি উড়িষ্যার মহেন্দ্রগিরি পর্বত, এবং তার সাথে রয়েছে বিভিন্ন সাইট সিন। আপনারা কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কোন কোন জায়গা ঘুরবেন, সমস্ত কিছু আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল সাঁতরাগাছি স্টেশন থেকে। আমরা ধরেছিলাম সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস। এটা সাঁতরাগাছি ছেড়ে বেরিয়ে যায় রাত 11:55 এবং ব্রহ্মপুর পৌঁছাবে সকাল ঠিক 10:30টায়। হ্যাঁ, 6 তো আমাদের হচ্ছে 16, 17। এটা 16। তো 600 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুর। তো এখন আমাদের যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে আমাদের যে গাড়ি বুকিং করা রয়েছে সেটা দাঁড়িয়ে রয়েছে। ব্রহ্মপুর স্টেশনের বাইরেই অপেক্ষা করছিলেন পান্ডে ট্যুর অ্যান্ড ট্রাভেলের যে ওনার, সেই লক্ষণ পান্ডে দাদা। তো আমরা আর দেরি করিনি, আমরা গাড়িতে উঠেই আমরা রওনা দিয়েছি। আমাদের প্রথম যে সাইট সিন সেগুলো করতে করতেই আমরা চলে যাব হোটেলে। উড়িষ্যার এই মহেন্দ্রগিরি ভ্রমণের 2 রাত 3 দিনের আমাদের প্যাকেজ ছিল 4,500 টাকা। আপনারা যদি ভ্রমণ করতে চান, বেশি লোক হলে আপনাদের ভাড়াটা বা আপনাদের খরচাটা আরেকটু কমে যাবে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং ঘুরে আসুন উড়িষ্যার অফবিট মহেন্দ্রগিরি থেকে। আমাদের এই মহেন্দ্রগিরিতে আসার পর এটা হচ্ছে আমাদের প্রথম যে সাইট সিন, সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হলো জিরাং মনেস্ট্রি, মানে এখানে বৌদ্ধ ধর্মের মানুষদের শিক্ষা দীক্ষা সব এখানেই হয়। যেমন আমাদের রামকৃষ্ণ মিশন আছে হিন্দু ধর্মের, মুসলিম ধর্মের মানুষদের রয়েছে মাদ্রাসা, ঠিক এই তিব্বতিয়ান কালচার এই বৌদ্ধ ধর্মের মানুষদের এটা কিন্তু একটা স্কুল মতন পাঠশালা, এবং এখানে মন্দির রয়েছে। তাদের কালচারের শিক্ষা দীক্ষা সব এখানেই হয়, আর এখানে তাদের সব ছাত্রছাত্রী যারা আছে তারা কিন্তু এখানেই এই শিক্ষা নেয়। তো এটাই হলো সেই জিরাং মনেস্ট্রি। দেখুন একটা বাচ্চা ঘন্টা বাজাচ্ছে। এটা কিন্তু মহেন্দ্রগিরি যখন ঘুরতে আসবেন তখন আপনারা এই জায়গাটা এসে ঘুরতে পারবেন, কিন্তু এখানে সিকিউরিটি প্রচণ্ড হাই, ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না, অ্যালাউ নেই। ক্যামেরা নিয়ে ঢুকলে 500 টাকা দিয়ে তারপরে ঢুকতে হবে। শুধু আপনি ফোন নিয়ে আসতে পারবেন, ফোনে এসে আপনি এই জায়গাটা ভিজিট করতে পারবেন। ওই সামনে রয়েছে বৌদ্ধদের মন্দির, মানে খুব সুন্দর বড় একটা এলাকা নিয়ে জায়গাটা, বুঝেছেন? পুরো একদম তিব্বতিয়ান কালচার, যেন মনে হচ্ছে আমি তিব্বতের কোনো শহরে চলে এসেছি। এদের ভাষাও কিন্তু একদম আলাদা। হলো মন্দির, আর তাদের দেখুন যে ড্রেসের যে ধরনটা, তিব্বতিয়ানদের কিন্তু এমনই হয়। আর এটা হচ্ছে মন্দির। যদি দারিংবাড়ি আসেন আপনারা এই সাইট সিন ভিজিট করতে পারবেন, আর যদি শুধু মহেন্দ্রগিরি ঘুরতে আসেন তাহলেও কিন্তু এই সাইট সিন আপনারা ভিজিট করতে পারবেন। তো আমরা মহেন্দ্রগিরি এসছি, এসে আমরা
এই সাইড সিনটা করলাম। আর দারিংবাড়ি যখন আমরা ঘুরেছি, দারিংবাড়িতেও কিন্তু এই সিনটা আমরা পেয়েছি, এই সাইড সিনটা আমরা ভিজিট করতে পেরেছি। এটাই হলো সেই জিরাং মনিস্ট্রি। আর দূরে দেখুন একটা পাহাড় উঁকি মারছে। জুতো খুলে আমি মন্দিরের ভেতরের দিকে আসলাম। ভেতরে মনে হয় ঢুকতে দেবে কিনা জানি না, হয়তো দেবে। এখানে তাদের নিয়মে দেখুন পাঠশালা চলছে। এটাই বৌদ্ধ ধর্মের মূর্তি। তাদের ভাষায় তারা তাদের ধর্মের কিছু একটা পাঠ করছে ভেতরে, দেখালাম আপনাদের। তো এখানে আসতে গেলে কিন্তু 5 টাকা টিকিট কাটতে হবে, আর ক্যামেরা নিয়ে আসতে দেবে না। আমি এই সাইডটা একবার দেখাবো। দেখুন এই সাইডে ঠিক এমন রয়েছে, আর এই ভিতরেই বৌদ্ধদেবের বড় একটা মূর্তি রয়েছে, তারা পাঠ করছে। একদম সুন্দর সাজানো গোছানো একটি জায়গা। অবশ্যই আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই প্যাকেজও থাকবে, আপনারা এই জায়গাটা ঘুরে দেখবেন একবার। মহেন্দ্রগিরি ভ্রমণের আমাদের দ্বিতীয় সাইট সিন খাসাডা ওয়াটারফল। তো আমি চলে এসেছি, আমাদের গাড়ি ওই স্থানে রয়েছে, ওখান থেকে আমি চলে এলাম এখানে খাসাডা ওয়াটারফলটা দেখতে। তো দেখুন কতটা সুন্দর, খুব একটা উঁচু থেকে জল পড়ছে তেমনটা নয়, মানে একটু নিচের থেকেই পড়ছে, মানে কত দূর থেকে জল আসছে তার জন্য এত স্পিডে পড়ছে। এটার নাম হলো খাসাডা ওয়াটারফল। তো এই জল কিন্তু বেশ ঠান্ডা, আর এখানে মানুষজন কিন্তু অনেকে স্নানও করে। তো এখন পর্যটকদের ভিড় বর্তমানে নেই, এখন একটু কমই রয়েছে, কারণ মহেন্দ্রগিরি একটি অফবিট জায়গা, এখানে কিন্তু খুব একটা মানুষ আসে না। হ্যাঁ, তবে দারিংবাড়ি যদি ট্যুর করেন তবে কিন্তু এই স্পটটাও আপনারা দারিংবাড়ি ট্যুরের সাথে দেখতে পারবেন, আর যদি মহেন্দ্রগিরি ট্যুর করেন তবুও এই স্পটটা আপনারা দেখতে পারবেন। আর এই জলটা এখান থেকে এত গতিবেগে যাচ্ছে, গিয়ে কোনো একটা হয়তো নদীতে গিয়ে মিশছে। তো মহেন্দ্রগিরির সাইট সিন আমরা ঘুরছি। তো এখন সময় ব্রেকফাস্টের। তো সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম লুচি, আর সাথে রয়েছে ঘুগনি। এই লুচিগুলো কিন্তু একটু খাস্তা, আমাদের ওখানে যেরকম একটু নরম হয়, কিন্তু এখানকার লুচিগুলো অনেকটা মানে খাস্তা টাইপের আর কি। আর সাথে ঘুগনিটার টেস্ট বেশ ভালো। তো ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী সাইট সিনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 ফুট উচ্চতায় মহেন্দ্রগিরিতে। এখন আমাদের যেতে হবে একদম হিলটপে, মানে সিঁড়ি দিয়ে বা কি করা রয়েছে জানি না, আমাদের এখন উপরে উঠতে হবে। উপরে রয়েছে পঞ্চপাণ্ডবদের মন্দির। পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে ছিলেন, আপনারা সকলেই জানেন মহাভারত সম্পর্কে, তাদেরকে দিয়েছিল 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস। তারা কিন্তু অজ্ঞাতবাস অবস্থায় এই স্থানে ছদ্মবেশে ছিলেন, তারপর তারা চলে যায় বিরাটনগর। ऊपर गए थे आप लोग ऊपर में? हाँ, मेहनत दिक्कत नहीं हुआ? बाप रे, बहुत दिक्कत हुआ ना? দেখুন এনারাও গিয়েছিল উপরে, তো বলছে অনেক দিক্কত হয়েছে। আর দেখুন এটা হলো ভগবান পরশুরামের মন্দির। ভগবান পরশুরামের একটি মূর্তি করা রয়েছে। পাহাড়ের উপর থেকে সব জল এভাবে আসছে, সব জল এসে চলে যাচ্ছে আস্তে আস্তে নিচের দিকে। ওদিকে জলের আওয়াজ হচ্ছে। আর চলে এলাম যুধিষ্ঠির মন্দিরের সামনে। এটা হলো যুধিষ্ঠির মন্দির। অজ্ঞাতবাসের সময় তারা এখানেই ছিলেন, সেই কারণেই তাদের নামে এখানে মন্দির স্থাপন করা রয়েছে। দেখুন কিন্তু পুরো পাথর দিয়ে তৈরি করা মন্দিরটি, দেখুন পুরো পাথর দিয়ে। কাছ থেকে দেখাবো, কোনো ইট না, পুরো পাথরের মন্দির। বাপরে, যাবো দেখি মন্দিরের ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এদিকে পুরো পাথরগুলো সাজিয়ে উঁচু উঁচু করে রেখে এই যে মন্দিরের চারপাশের যে মানে পাঁচিল মতন দিয়ে রেখেছে। আর এটা একদম মন্দিরের
সামনের দিকটা এই দেখুন। আর এই যে এটা হলো মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা। তো এখন প্রবেশ করছি যুধিষ্ঠির মন্দিরের ভেতরে। আর এখানে পুরোহিত মশাই রয়েছে। যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজের এটা মন্দির। হ্যাঁ, ধর্মরাজ যুধিষ্ঠিরের মন্দির। এই শিলাতেই পুজো করা হয়। হ্যাঁ, দেখুন, হে ভগবান, এখানে যুধিষ্ঠিরজির একটি ছবিও রাখা রয়েছে। এখানে পুরোহিত মশাই রয়েছে, একদম পুরো পাথর। মহারাজের শিলা কোনটা ছিল? যুধিষ্ঠির মহারাজের। हाँ महादेव। अच्छा, महाराज युधिष्ठिर, धर्मराज युधिष्ठिर इधर में पूजा करते थे। अच्छा, समझ गया। तो এখানেই মানে ধর্মরাজ যুধিষ্ঠির পুজো করতেন। ये पानी कहाँ से आ रहा है? ये पानी आ रहा है नीचे से, आ रहा है पानी। দেখুন মানে নিচের থেকেই জল বেরোচ্ছে, এখানে জল বেরিয়ে ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে, দেখেছেন? আর এই দেখুন শিলা, এই যুধিষ্ঠির কা, হ্যাঁ এটা ধর্মরাজ যুধিষ্ঠিরের। এটা হয়তো ছিল কিছু একটা, অতটা জানি না, মানে এই শিলার সাথে যুধিষ্ঠিরের কোনো একটা সম্পর্ক রয়েছে, মানে তার হাতের হয়তো স্পর্শ আছে। যাই হোক, এটাই কিন্তু ছিল শিলা। যাই, বেরিয়ে যাই। এখন আমাদের একটু সামনের দিকে আরও যেতে হবে। আরও কিছু মন্দির রয়েছে, ভীমের মন্দির রয়েছে, অর্জুনের মন্দির রয়েছে, মানে পঞ্চ পাণ্ডবদের সকলেরই কিন্তু মন্দির এই পাহাড়ে উপস্থিত। মহাভারতে নকুল আর সহদেব ছিল কিন্তু কুন্তী এবং অশ্বিনী কুমারের পুত্র, দুই পুত্র। তারা কিন্তু অসাধারণ জ্ঞানী ছিল। এটা হচ্ছে সহদেবের মন্দির এবং তার ওই পাশে রয়েছে নকুলের মন্দির। মানে এখানেই তারা পুজো করত, ভগবানের পুজো তারা এখানে বসেই করত। এক একজনের এক একটা জায়গা ছিল। ওইখানে যুধিষ্ঠির মহারাজ তারা পুজো করতো মহাদেবের, এখানে সহদেব পুজো করতো, আর এই স্থানে নকুল পুজো করতো। এই যে স্থানটাই, তারা কিন্তু এক জায়গায় বসে তারা নিজেদের ভগবানের উপাসনা করত। সেই কারণেই তাদের নামেই মন্দিরগুলো স্থাপনা করা রয়েছে। আর উপরে রয়েছে অর্জুনের মন্দির, আর ওটা হচ্ছে ভীম মন্দির। তো এই যে পাহাড়ি রাস্তা শুরু হলো, এখন কিন্তু উপরে উঠে যেতে গেলে বেশ কষ্টকর। এই রাস্তাতে উঠলাম, হাঁপিয়ে গেছি। ও এই যে এখনও উঠতে হবে, এমন রাস্তা, পুরো হাঁপিয়ে গেছি। মানে এখনও উপরে উঠতে হবে, এখনও। তো পড়ে যাচ্ছিলাম। পাহাড়ে ওঠা কিন্তু অতটা সহজ না, বেশ কঠিন। এখন এই যে আস্তে আস্তে উঠছি। দেখুন এই যে কতটা খাড়া, এখনও যত উপরে যাচ্ছি তত আরও খাড়া হচ্ছে পাহাড়। সব মানুষজন নামছে, দেখুন সব বসে পড়েছে, হাঁপিয়ে গেছে সব। সব দেখুন এখানে হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। মেয়েকে घाट ऊपर नहीं नामছে ऊपर उठने का टाइम क्या ऐसे उठ गया था? अरे बाप रे, দেখেছেন আমরা সিঙ্গেল উঠতে পারছি না, উনি মেয়েকে এভাবে নিয়ে উঠেছে, আবার নামছে। থ্যাংক ইউ দাদা, দেখেছেন এইভাবেই নামছে বাচ্চাটাকে নিয়ে। আমরা সিঙ্গেল উঠতে গিয়ে আমাদের জীবন বেড়ে যাচ্ছে। এবার দেখুন কতটা উঁচুতে উঠতে হচ্ছে। দেখুন এখানে উঠতে উঠতে কত মানুষের চটি জুতো দেখুন সব ছিঁড়ে গেছে, তারা নিয়ে যায়নি, ফেলিয়ে চলে গেছে। হ্যাঁ দেখুন কিভাবে উঠছে, দেখুন শুধু। তো ওই নিচের থেকে আমরা অনেকটা উপরে উঠে চলে এসেছি। এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছি, কারণ একবারে পাহাড়ে ওঠা সত্যি কষ্টকর।
প্রতিটা মানুষের পক্ষে, শুধু আমার বলে নয়, প্রত্যেকটা মানুষ আসছে, রেস্ট নিচ্ছে, তারপরে উঠছে। কারণ এটা পুরো খাড়া পাহাড়, এমন না যে আস্তে 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 উপরে উঠছে, তেমনটা না, পুরো খাড়া পাহাড়। খাড়া পাহাড়ে উঠে যেতে হবে ভীম মন্দিরে, আর তার সামনে রয়েছে অর্জুনের মন্দির। তো বেশ অনেকটা উঠে গেছি, আর সামান্য একটু উঠতে হবে। যতই কষ্ট হোক অবশ্যই উঠবো। তো যাই, আর বেশি রেস্ট নিলে পরে আর উঠতে পারবো না। দেখুন আবার শুরু করলাম ওঠা। এই যে, এই দেখুন খাড়া পাহাড়, দেখুন ওই যে মিন্টু দাঁড়িয়ে রয়েছে কতটা উপরে উঠে। হর হর মহাদেব, জয় বজরং বলি। হর হর মহাদেব, জয় বজরং বলি। ওই দেখুন ওখানে উঠছে কিভাবে, দেখুন মহিলারা। তারপর আবার সিঁড়ি, আর এই যে এইভাবে পুরো নিচ থেকে উপরে এলাম। ও, অবশেষে আমরা পৌঁছালাম ভীম মন্দিরের সামনে। এখানে বসেই মহাবলী ভীম তার যে ইষ্ট দেবতা ছিল তার আরাধনা করত। একটু রেস্ট নিয়ে নিলাম। তো এইবার চলুন আপনাদের এই ভীম মন্দিরটা ঘুরে দেখাই। পুরো একদম পাহাড়ের উপরে বড় বড় পাথর, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন, বাপরে। তো দেখুন এখান থেকে ঢুকে কিন্তু এখান থেকে বেরোতে হবে, এখান থেকে বেরোতে হবে এইটুকুনি জায়গার মধ্যে দিয়ে। সম্ভব নাকি এটা? আর প্রবেশ করতে হবে এখান থেকে। ওরে বাপরে, এটাই কিন্তু প্রবেশ করার জায়গা, প্রবেশ পথ। এই যে এখানে ভীম মহাদেবের আরাধনা করতে বসে। সেই দিক থেকে আমার দ্বারা ঢোকা সম্ভব না, ঢুকলে আর বেরোতে পারবো না। তো আমি আর ঢুকলাম না। একমাত্র এ হচ্ছে লাস্ট সাইজ, এরপর আর বেরোতে পারবে না। আমি ঢুকলে ঢুকতেই পারবো না, ঢুকলে তো বেরোনোর দূরের কথা। মানে ভাবা যায়, ওখানে অনেক মানুষ কিন্তু এসছে, তারা দর্শন করছে। দেখুন বড় বড় পাথর। ও দারুণ দারুণ দারুণ। এর একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দেখুন ওই দেখুন নিচে রাস্তা, সব আঁকা বাঁকা রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আস্তে 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 ঘুরতে 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 এই উপরে উঠেছি। বাপরে কি ভয়ঙ্কর জায়গা। আর এখানের ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। মানে কষ্ট করে উঠে আসার পরেও পুরো গা তো ভিজে গিয়েছে, তারপরেও কিন্তু এখানে একটা ঠান্ডা হাওয়া ভালো লাগছে। তো অবশ্যই যদি আপনারা যারা উঠতে পারবেন একবার চেষ্টা করবেন এখানে উঠে এই ভীম মন্দিরটাকে দর্শন করার। আর ভীম মন্দিরের একটু সামনেই ওদিক থেকে যেতে হবে, ওদিকে গিয়েই কিন্তু রয়েছে অর্জুন মন্দির, যেখানে অর্জুন মহাদেবের আরাধনা করত। তো জায়গাটা সত্যি অতীব সুন্দর। আর এক ঝলক আপনাদের দেখিয়ে দিই, দেখুন এবার যাচ্ছি অর্জুনের সেই মন্দিরে, যেখানে বসে অর্জুন ধ্যান করতো বা পুজো অর্চনা করতো। এই পাহাড়ের ভেতর থেকে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদের সামনের দিকে। বাবা কিভাবে যাব আমি সেটাই ভাবছি। মানে অনেক মানুষ ওখানে পৌঁছে গেছে অলরেডি, এই রাস্তা দিয়ে চলে গেছে। এইভাবে পাহাড়ের উপর থেকে আমাদের নামতে হচ্ছে নিচে, পুরো নিচের পথ। ও যে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে অর্জুনের মন্দির, ওখানেই অর্জুন বসে আরাধনা করতো। বাবা এ নামা বিশাল ভয়ঙ্কর, এ উঠবো কি করে আমি জানি না। তবে বলবো আপনারা এইটা
দূর থেকেই দেখতে পারেন, যদি একটু বয়স্ক মানুষ থাকে তারা কিন্তু এখানে আসতে পারবে না, বা আসলেও উঠতে গেলে তাদের অনেক কষ্ট হয়ে যাবে। এই রাস্তা কিন্তু মানে খুবই কঠিন। এবার একটুখানি রাস্তাটা মোটামুটি সমান, আবার ওখান থেকে গিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে। দেখুন এবার হচ্ছে ভয়ঙ্কর। এই খারাপ পাহাড় উঠতে গেলে জীবন কিন্তু একদম কয়লা হয়ে যাবে। হ্যাঁ ভগবান, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বজরং বলি। ওই দেখুন নিচে হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠিরের মন্দির, তার সামনে থেকে আমরা পাহাড়ের উপরে উঠলাম। ওই যে ওটা হলো ভীম মন্দির। ওই পাহাড় থেকে হাঁটতে হাঁটতে পাথরের মাঝখান থেকে উঠে আমরা এখন এই পাহাড়ের উপরে চলে এসেছি, অর্জুন মন্দিরের সামনে। এখানে এসে একটু বসে বিশ্রাম নিচ্ছি, কারণ এখানে রাস্তা নেই, এই পাথরের উপর থেকে যেতে হবে। বেশ ভয়ানক এই রাস্তা, আর সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা। আমি ভাবিনি যে আমি এতটা পাহাড়ের উপরে উঠব, উঠে আরেক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে আসব। যাই হোক, আর একটু সামান্য বাকি রয়েছে, ওইটুখানি গেলেই আমরা অর্জুনের মন্দির পেয়ে যাব। চলে এলাম অর্জুন গুহার সামনে, অনেকটা পরিশ্রম করে। এটা হলো গুহা, এখান থেকে ভেতরে প্রবেশ করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে ঢুকলে ওঠার রাস্তা আছে কিনা জানি না, অনেকটা নিচু খাদ মতন। এদিকেও রয়েছে একটা, এদিক থেকেও যাওয়া যায়। এই গুহার মধ্যে বসেই অর্জুন ধ্যান করত। আর কত বড় বড় পাথর, মানে তার মধ্যে এই গুহাটা রয়েছে। পাথরটা কি করে ফেলতো এর উপরে? হয়তো ভীমকে বলতো, ভীম পাথরটা উপরে দিয়ে দে বাবা। কেন চেরাই মে ডর লাগতা হ্যায়? দেখুন ওই দাদার খাদ দেখে মাথা ঘোরাচ্ছে, বসে ভয়ঙ্কর খাদ। তো যাবো ওখানে, একটু দেখাবো আপনাদের খাদটা একবার। চেলাই বাবা এই খাদে যাওয়ার জন্যে এখান থেকে উড়িয়ে বাবা যাওয়া খুব মুশকিল। কি ভয়ঙ্কর খাদ নিচে, উড়িয়ে বাবা। দেখুন পাথরের উপরে পাথর পরপর রয়েছে, আর এই নিচে কতটা ভয়ঙ্কর খাদ। ওই দাদা একদম কাছে চলে গেছে, ওরে বাবা। আর ওই পাশে রয়েছে জগন্নাথের একটি টেম্পেল, ওই দেখুন পাহাড়ের উপরে। এই পাহাড় ভেঙে কিন্তু ওই টেম্পেলে যেতে গেলে এই পাথরের উপর দিয়ে ওখানে যেতে হবে। তো আমরা ওখানে আর যাবো না, কারণ আমাদের আরও সাইট সিন রয়েছে। আমরা যদি ওখানে যাই, সময় নষ্ট করি, তাহলে কিন্তু আমরা সেই সাইট সিনগুলো মিস করব। কয়েকটা ওয়াটারফল রয়েছে, সেগুলো আমাদের আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। ওই দেখুন দারুণ জায়গা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি একদম 360 ডিগ্রিতে একবার ঘুরিয়ে দেখাবো। তার আশেপাশে দেখুন, ও কি অসাধারণ দৃশ্য। আর মিন্টু ওখানে রিস্ক নিচ্ছে, কি দরকার কি, তা দরকার কি ভাই, ওখানে কেউ যায় না, ওখানে যাস না। হ্যাঁ চলে আয়। ওখানে ছবি তোলার জন্য মিন্টু কতটা রিস্ক নিচ্ছে দেখুন, কোনো দরকার নেই, এগুলো পড়ে যেতে পারে। ভয়ঙ্কর জায়গা, যাস না, এ পাথর যদি পড়ে যায় মুশকিল তো। ওরা ওই দিক থেকে ঘুরে ওখানে চলে গিয়েছে, মানে কতটা রিস্ক। যদি এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে চান নিজের চোখে, তাহলে চলে আসুন উড়িষ্যার এই মহেন্দ্রগিরিতে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা আপনাদের কেমন লাগছে। এই অপূর্ব সৌন্দর্য ভরা পাহাড়, তার উপরে মন্দির, মানে সত্যি দেখে মন পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। তার দেরি করবো না, এখন নামতে হবে পাহাড়ের থেকে। অনেক কষ্ট করে উঠলাম, এবার জানি না নামতে কতটা কষ্ট হবে। নাম খালি হাতে আসো। খালিতে আসবো না, আমার ঠিক নেই।
নেমে এলাম প্রায় উপর থেকে 5 কিলোমিটার। এখানেই আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। দেখুন এখানে একটি নতুন মন্দির তৈরি হচ্ছে। তো এই মন্দিরে কিন্তু খাবার দাবার অর্ডার দিলে পাওয়া যায়, তারা তৈরি করে দেয়। তো এখানে খাবার অর্ডার দিয়েছিলাম, নিরামিষ খাবার। তো এখান থেকে এখন দুপুরের খাওয়া দাওয়াটা সারবো। আর এখানে পায়রা পোষে, কত পায়রা রয়েছে দেখুন। এই সাদা পায়রাটাকে বেশ সুন্দর লাগছে। তো এই যে মন্দির, এখানে এমনি টিন দিয়ে ঘর করা, আর এখানেই সব খাবার দাবারের ব্যবস্থা করা হয়, বেশ সুন্দর। আর এটা হলো হনুমান মন্দির। তো এখানে হনুমানজি রয়েছে, এখানে সিঁড়ি করা রয়েছে, উপরে যাই, গিয়ে আপনাদের হনুমান মন্দিরটা একটু দর্শন করাই। সব এখানে একটা কাজ করছে, এই যে হনুমানজি রয়েছে। হর হর মহাদেব জয় বজরং বলি। এখানে হনুমানজি রয়েছে, এখানে কিন্তু হনুমানজির পুজো হয়, আর নিচে হনুমানজির প্রসাদের যে ভোগ সেটা লাগে। এই যে এখানে কিন্তু যজ্ঞ হয়, এটাই প্রসাদের স্থান। এখানে প্রসাদ তৈরি করা হয়, তারপর যারা খাবার অর্ডার দেয় তাদেরকে প্রসাদ দেওয়া হয়। আর দেখুন এটা কি, এটা কি বেজি না, এটা কি একটা প্রজাতির উটবিড়াল। বিড়াল নাকি এটা? এটা আগে কম করে সালিয়া পত্র, সালিয়া পত্র, সালিয়া কতল, সালিয়া পত্র, সালিয়া পত্র। আচ্ছা, পশ্চিমী। সালিয়া পশ্চিমী। আর এই যে টিয়া পাখি দেখুন, অসাধারণ টিয়া পাখি। এসে হো, বড় বড় দুটো টিয়া পাখি রয়েছে। এখানে রয়েছে একটি খরগোশ, বেশ দারুণ। যাই হোক, এখন বসি। এখানে কিন্তু প্রসাদ দিয়েছে, খাওয়া দাওয়াটা তো এই যে আমরা কমপ্লিট করি। লোহার প্রসাদে রয়েছে ভাত, আর এখানে ডাল দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা মানে ডাল মতন বানিয়েছে। এটাই কিন্তু আমাদের আজকে খেতে হবে দুপুরে। হনুমানজির এই প্রসাদ আমরা গ্রহণ করলাম। সত্যি বলতে ভাগ্যে না থাকলে হয়তো হয় না। মানে দাদারা বলছিল যে অনেকে হয়তো অর্ডার দিয়েও পায় না, কিন্তু হয়তো ট্যুরিস্ট কম, সেই কারণে আমরা পেয়েছি। যাই হোক, এখন এখান থেকে আমরা এখন চলে যাব আর একটা আমাদের সাইট সিন, সেটা হচ্ছে একটা ওয়াটারফল যত সম্ভব। তো সেই ওয়াটারফলটা এবার আপনাদের দেখাবো, চলুন। খাওয়া দাওয়ার পর আমাদের পরবর্তী যে সাইট সিন, দারিয়া পাথরা ওয়াটারফল। দারিয়া পাথরা ওয়াটারফল, তার সামনে চলে এলাম। এই দেখুন হনুমান আর কুকুরে কী করছে দেখুন, সরি বাদর কী করছে দেখুন। এই যে প্রচুর বাদর রয়েছে, প্রচুর। আর কোলে মনে হচ্ছে একটা পুতুলের বাচ্চা, একদম ছোট্ট। এরকম কিন্তু আশেপাশে প্রচুর বাদর রয়েছে। এই দেখুন, এই গাড়িতে উঠে গাড়ির উপরে কিছু একটা রয়েছে, সেটাকে টানাটানি করছে। আর ছোট ছোট প্রচুর বাচ্চা হয়েছে। তো যাব আমি আপনাদের এই দারিয়া পাথরা ওয়াটারফলটা ঘুরে দেখাবো। তো দারিয়া পাথর না, অ্যাকচুয়ালি জায়গাটার নাম বারিয়া পাথর, মানে অনেক কঠিন কঠিন নাম। তো যাই হোক, চলে এলাম। এখানে বসার জায়গা করা রয়েছে, চাইলে বসতে পারেন, কিন্তু প্রচুর বাদর, সাবধান। ফোন বা যে কোনো জিনিস কিন্তু তারা কেড়ে নিয়ে চলে যাবে গাছের উপরে। আর এটাই সেই ওয়াটারফল। এটা বেশি উঁচুতে উঠতে হবে না বা নামতে হবে না, একদম কাছেই রয়েছে। অনেকটা লম্বা জায়গা জুড়ে এই ওয়াটারফলটা। ওখানে মানুষজন সব স্নান করছে, ওখানে অনেক দূর থেকে এই জলটা আসছে, পাহাড়ের উপর থেকে বেয়ে, এপাশ থেকে বেয়ে চলে যাচ্ছে জল একদম ওখানে। দেখুন কত মানুষ স্নান করছে এখানে। আর এই জল কিন্তু বেশ ঠান্ডা, চাইলে কিন্তু আপনারাও আসলে স্নান করতে পারবেন এই জলে। ওয়াও, চলে এলাম আমাদের নেক্সট যে সাইট সিন, সেই জায়গাতে, গান্ডাহাতি ওয়াটারফল। এই যে এখানে গাড়ি দাঁড়ানো, আর এখানে কিন্তু খাবারের দোকান রয়েছে। এখানে একজন বসে লেবু বিক্রি করছে আর কামরাঙ্গা। তো এটাই গেট, গেট দিয়ে ঢুকলাম ভেতরে। ও দেখুন, ওখানে রয়েছে আই লাভ গান্ডাহাতি।
সব লেবু কলা আনারস বিক্রি করছে। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে দেখছি, কাঠ দিয়ে তৈরি। এটাও এখানে পানীয় জল রয়েছে, আর এখানে একটা ছোট্ট পার্ক মতন রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা করা। বাহ, মানে এটা কিন্তু মনে হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করে জায়গাটা, মানে খুব আইন কানুন মেনে কাজ করতে হবে, এখানে উল্টোপাল্টা কিচ্ছু করা যাবে না। এখানে পর্যটকদের বসার জায়গা, এখানে এসে সব বসে রয়েছে। ও আচ্ছা, মানে এখানে স্নান করতে চাইলে এখান থেকে ড্রেস কিনে তারপরে মনে হচ্ছে সেটাকে ভাড়া নিয়ে, কিনে না, এটাকে ভাড়া নিয়ে তারপরে এখানে স্নান করতে নামতে হবে। ও, প্রচুর মানুষ স্নান করছে এখানে। আর এখানে একটা বোর্ড দিয়েছে, আন্ডারওয়্যার পরে নামা যাবে না, মানে কী পরে নামা যাবে না সব এখানে লেখা রয়েছে। ওয়াটারফলের উপরে একটা এরকম করে ব্রিজ করা রয়েছে ওয়াটারফলের সামনে, আর এটাই হলো গন্ডাহাতি ওয়াটারফল। বেশ সুন্দর, আর সব মানুষজন এখানে দেখুন স্নান করছে, দারুণ। ওখানে সব লেডিসদের চেঞ্জিং ওয়াশরুম রয়েছে, কিন্তু এখন স্নান খুব একটা করতে দেয় না, মানে খুব কোনো কারণ আছে হয়তো, সেই কারণেই দেয় না। যাই হোক, এটাই হলো, দেখলেন। ভালো হচ্ছে। তো এখন প্রায় রাত 7টার উপরে বাজে। তো আমাদের সাইট সিন সমস্তগুলো কমপ্লিট করে আস্তে আস্তে এত রাত হয়ে গেল, মানে 7টা মানে এখানে কিন্তু বেশ রাত, কারণ বুঝতে পারছেন পাহাড়ি এলাকা। তো যাই হোক, এটা আমাদের আজকের হোটেল গীতাঞ্জলি লজ হোটেলটির নাম। তো এখানেই আমরা রাতে থাকবো। আর এই হোটেলের সামনে কিন্তু সুন্দর একটা ভিউ রয়েছে। এখন রাতে অন্ধকারে কিচ্ছু বুঝতে পারবেন না, কালকে সকালে সুন্দরভাবে এর ভিউটা আমি দেখাবো। একদম পাহাড়ের সামনেই কিন্তু আমাদের হোটেল। তো যাই, এখন হোটেলের ভিতরে যাই, গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপরে অনেক বাজে খিদেও পেয়েছে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো আমাদের রুম মনে হয় 2nd ফ্লোরে। তো দেখুন এই হোটেলের মানে যে দরজাগুলো কতটা সুন্দর, একদম কাঠের, একদম প্রিমিয়াম। ভাই এটা মনে হচ্ছে এটা লস্ট, মানে এটা বড় একটা হলঘর টাইপের। হ্যাঁ আচ্ছা, ওটা একটা বড় হলঘর টাইপের। অনেক মানুষ যদি একসাথে আসে তারা ওখানে থাকতে পারবে। আর এটাই হলো হোটেলের রিসেপশন। এটা হলো রিসেপশন। তো দেখুন এদিকে সব মানে আলাদাই প্রিমিয়াম হোটেল, একদম মানে মনে হচ্ছে যেন কোনোটা এয়ারপোর্টের মধ্যে রয়েছে। আর এই হোটেলটায় ঢুকে একটা জিনিস খুব সুন্দর লাগলো, দেখুন এখানে সাইট সিনগুলো কত কিলোমিটার সেটা সুন্দরভাবে এই যে ছবি দিয়ে রেখে দিয়েছে। মানে এখান থেকে আমরা যেখানে গেছিলাম, যে পঞ্চপাণ্ডব যেখানে ছিল, এখান থেকে 55 কিলোমিটার দূরে। দেখুন এখানে অন্য একটা ওয়াটারফল রয়েছে, মানকান্ডান ওয়াটারফল, এটাও কিন্তু ভিডিও রয়েছে। এটা এখান থেকে 25 কিলোমিটার দূরে। খাসাডা ওয়াটারফল এখান থেকে 25 কিলোমিটার দূরে, সব কিন্তু আপনাদের দেখিয়েছি এগুলো। তো আমাদের রুম নাম্বার S1। হ্যাঁ, তো S1 বলতে স্লিপার ভাববেন না, মানে S1 হোটেলের এনাদের নাম্বার। তো লাইট জ্বালা দাও। S1 এই যে, হ্যাঁ লাইট জ্বলে গেছে। তো এটাই কিন্তু বেড। এখানে একটি সুন্দর সোফা রয়েছে, টিভি রয়েছে, একটা আয়না রয়েছে, আর এখানে খাট রয়েছে।
বেশ সাজানো গোছানো। আর এদিকে টয়লেট রয়েছে এদিকে। বাপরে দেখুন, এখানে কিন্তু বাথটাব রয়েছে। এখানে কিন্তু বসে সুইমিং করতে পারবেন, শুয়ে শুয়ে স্নান করতে পারবেন। এটা একটা সুন্দর জিনিস দেখলাম। আমি এতদিন অন্য অনেক জায়গায় গিয়েছি হোটেলে, এটা কিন্তু দেখিনি বাথটাব। এটা একদম প্রিমিয়াম দেখলাম এখানে। বাহ, বেশ সুন্দর। যাই হোক, হোটেলটা কিন্তু দুর্দান্ত। সময় এখন রাতের ডিনারের। তো আমরা এলাম হোটেল মধুতে। এটা হলো রিসেপশান। আর দাদাই কিন্তু এই রিসেপশান মানে বসে রয়েছে, ইনি কিন্তু ওনার এই হোটেলের। জয় জগন্নাথ। তো ডেকোরেশন দেখুন, দারুণ। তো এখানে আমরা ডিনার করতে আসলাম। আর আপনারা যদি চান, আপনারা কিন্তু রুমেও খাবার মানে বলতে পারেন যে এই খাবার খাবো, রুমেও পার্সেল করে দিয়ে দেবে। তো এখন বসি, ডিনারটা সেরে ফেলি, অনেক রাত হলো। তো দেখা যাক কী মেনুতে আছে। চলে এলো রাতের ডিনার। তো ডিনারে একটা থালি সিস্টেম করে দিয়েছে। তো এখানে রয়েছে পনির, এটা মনে হচ্ছে দেশি চিকেন, এখানে ডাল, এটা তড়কা টাইপের, এটা চানা মটর, আর এখানে একটু রাইস আছে, এখানে রয়েছে পেঁয়াজ। তো আজকে রাতের থালি কিন্তু এটাই। খাবার কিন্তু বেশ সুস্বাদু। তবে আজকে দুপুরবেলায় যে মন্দিরের খাবারটা খেয়েছিলাম, তার স্বাদের সাথে মানে কারোর সাথে তুলনা করবো না, সেটা স্বাদ কিন্তু সত্যি অসাধারণ ছিল। যা খাওয়া দাওয়া সেরে ফেলি, অনেক রাত হয়েছে, বেশি সময় নষ্ট করবো না। গুড মর্নিং। মহেন্দ্রগিরির আজ আমাদের অন্তিম দিন। তো রাতের বেলায় আমরা এসেছিলাম গীতাঞ্জলি লজে। তো রাতের বেলায় যে আশেপাশের যে সিনটা, সেটা আপনাদের দেখাতে পারিনি। তো আমরা গেছিলাম ছাদে। দেখুন, ছাদের উপরে পুরো 360 ভিউ, কত সুন্দর লাগছে এই হোটেলটার। আর আমি নিচে এসেছি, নিচের থেকে দেখুন ভিউটা আমি দেখাবো। তার আগে আপনাদের হোটেলটা দেখিয়ে দিই। রাতের বেলায় দেখেছিলেন, দিনের বেলাতেও একবার দেখিয়ে দিলাম। এটা কিন্তু গীতাঞ্জলি লজ। মহেন্দ্রগিরি আসলে আপনারা এই হোটেলেও থাকতে পারবেন। আর এখন বাইরের যে ভিউ, সেটা কিন্তু ঠিক এমন। আর তো ভিউটা কিন্তু অসাধারণ, পুরো 360 ডিগ্রি ভিউ। চারিদিকে কিন্তু পাহাড়, তার মাঝে এই লজটা বা এই হোটেলটা, দারুণ লাগছে। এবার যাই, গাড়িতে উঠে পড়ি। আজ অনেকগুলো সাইট সিন করতে হবে, প্রত্যেকটা সাইট সিন আপনাদের দেখাবো যতগুলোতে যেতে পারবো। তো আর দেরি করব না, ছটার পর গাড়িতে উঠে যাই, কারণ আজকে অনেক দূরের রাস্তা আমাদের আজকে যেতে হবে। মহেন্দ্রগিরি ভ্রমণের অন্তিম দিনে আমাদের প্রথম সাইট সিন মন কারোডিয়া ওয়াটারফল। তো আমরা চলে এসেছি প্রায় অনেকটাই একদম জঙ্গলের ভেতরে। তো এসে দেখছি এখানে রাস্তার কাজ চলছে। দেখুন, পুরো রাস্তার কাজ চলছে, যাতে মানে ট্যুরিস্টদের আসতে সুবিধা হয়। তো এখন যেতে হবে সামান্য কিছুটা উপরের দিকে, গিয়ে সেই ওয়াটারফল চোখে পড়বে। একদম পাহাড়ের মাঝে কতটা সুন্দর এই দৃশ্য। সামান্য কটা সিঁড়ি দিয়ে উঠে সামনেই ওয়াটারফল। ওয়াও, আর এদিকে দেখুন, পাহাড় কেটে কিন্তু এই জায়গাগুলো বানানো। মহেন্দ্রগিরি ভ্রমণে আসলে কিন্তু এই ড্যামটা আপনাদের সাইট সিন অবশ্যই থাকবে। আর আপনারা কিন্তু এই ড্যামে এসে এই সুন্দর একটি মনোমুগ্ধকর
এই পরিবেশ আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। আজকে মেঘলা ওয়েদার, মানে সত্যি বলছি মেঘলা ওয়েদারে যে কতটা অপূর্ব লাগছে এটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না। সত্যি অপূর্ব সুন্দর। এই অপূর্ব মনোমুগ্ধকর এই পরিবেশের মজা নিতে গেলে আপনাকে আসতে হবে উড়িষ্যার মহেন্দ্রগিরি। আমি চলে এলাম আমাদের পরবর্তী সাইট সিনে। আমি এখন যে স্থানে রয়েছি এটা হলো গঞ্জাম জেলার কিরান্ডিমালা পাহাড়ের উপরে আমি চলে এসেছি। তো এখানে রয়েছে একটি বালকুমারী মন্দির। দেবী দুর্গাকে এখানে বালকুমারী রূপে পূজিত করা হয়। চিকিটির শাসনকালে সেই চিকিটির রাজ পরিবাররা এই মন্দিরটি তৈরি করেছিলেন। তো আমি চলে এসেছি আর দেখাবো এখানকার দৃশ্য। মানে এই দৃশ্য দেখলে আপনারা মুগ্ধ হবেন। দেখুন পাহাড়ের চূড়ায়, দেখুন এই সুন্দর দৃশ্য, কীভাবে মেঘ এই পাহাড়টিকে ঘিরে ফেলেছে। দেখুন মন্দিরের আশেপাশে পুরো মেঘ, দারুণ দৃশ্য। এবার এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠলে তারপরে কিন্তু আমরা সেই মন্দিরে পৌঁছাতে পারবো। তো সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উপরে উঠলাম। উপরে উঠে দেখুন শ্রীকৃষ্ণ সেই গোবর্ধন পর্বত তার কিনা আঙুলে উঁচু করেছিলেন, তার সেই সুন্দর একটি দৃশ্য এখানে রয়েছে। তো আরও সিঁড়িতে উপরে উঠতে হবে অনেকটা, কিন্তু উপরে প্রায় আগে প্রায় 1200 সিঁড়ি ছিল, এখন সেটা মানে রাস্তা বানিয়ে কমিয়ে প্রায় 200 থেকে 250 সিঁড়ি আছে। সেই সিঁড়ি বেয়ে উপরে উঠলেই মন্দিরে পৌঁছানো যাবে। তো প্রায় চলে এসেছি। তো সিঁড়ির প্রথম ধাপ উঠে এলাম। উঠে এসেই এখানে একটি সুন্দর দৃশ্য চোখে পড়ল। দেখুন মহাভারতের অর্জুনের যে সারথি ছিল শ্রীকৃষ্ণ, সে একটা ছোট্ট চিত্র ফুটিয়ে তুলেছে। আর ধ্বজায় বসেছিল হনুমানজি। ওই দেখুন হনুমানজিকেও কিন্তু এখানে রাখা আছে। সেই মহাভারতের কিছুটা চিত্র এখানে ফুটিয়ে তুলেছে, বেশ সুন্দর লাগছে। তো এখনও যেতে হবে। আমি ভেবেছিলাম হয়তো এটাই, কিন্তু না, এখনও কিছুটা সিঁড়ি রয়েছে, সিঁড়িতে উঠতে হবে। আর দেখুন মেঘ, আমি যে স্থানে এখন দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিন্তু এখন মেঘ উঠছে। দেখি বুঝতেই পারছেন পুরো মেঘের উপরে চলে এসেছি। আর এটা পাহাড়ের অনেকটা উপরে। শেষমেশ সমস্ত সিঁড়ি পার করে উপরে উঠে এলাম। পুরো হাঁপিয়ে গেছি। এত উঁচু পাহাড়ের উপরে একটি সুবিশাল বট গাছ, ভাবা যায়। আর সব মানুষ কিন্তু এখানে মানসা করে গেছে, চুড়ি দিয়ে আর কাপড়ের কিছুটা অংশ দিয়ে বেঁধে, এইভাবে গাছে বেঁধে তারা মানসা করেছে। আর এটি কিন্তু খুব জাগ্রত মন্দির। বললাম আগে আপনাদের, মা দুর্গাকে বালকুমারী রূপে পূজিত করা হয়। ও তো যাব মন্দিরের সামনের দিকে, দেখি একটু মাকে দর্শন করব। আর এখানে একটি দোকান বসেছে, শসা ছোলা বিভিন্ন জিনিস বিক্রি করছে। এখানে চাইলে কিন্তু পুজোর সামগ্রী রয়েছে, ওখান থেকে কিনে চাইলে আপনারাও পুজো দিতে পারবেন। ও মন্দিরটা বেশ সাজানো গোছানো। দেখুন একটি গুহা, এটা একটি গুহার মুখ, এই নিচে দিয়ে গিয়ে দর্শন করতে পারবেন। দেখুন কতটা উপরে আছি, আপনারা দেখলে একটু আন্দাজ করতে পারবেন। পুরো দেখুন মেঘ, আমাদের থেকেও নিচে মেঘ ভাসছে। ও মাই গড, দেখুন সব নিচে গ্রাম। আর এটাই হলো সেই মন্দিরের ভেতরে একজন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, একদম সবসময় চকচকে করে রাখা হয় এই জায়গাটাকে। বেশ সুন্দর, বেশ সুন্দর। কিন্তু ভেতরে মনে হয় ছবি তোলা বারণ, তবু চেষ্টা করব কিছুটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন বালাকুমারী মাতাকে একটু দর্শন করিয়ে নিয়ে আসি আপনাদের। দেখুন এটাই কিন্তু বালাকুমারী মাতা, মা দুর্গা মাতার একটি রূপ। এখানে রয়েছে একটি দান বাক্স,
বেশ সুন্দর। অবশ্যই আপনারা যদি এই মহেন্দ্রগিরি ভ্রমণে আসেন তবে এই মন্দির দর্শন একবার না একবার করেই যাবেন। খুব সুন্দর দৃশ্য, পাহাড়ের এই মনোরম দৃশ্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। এই বালাকুমারী মন্দিরে আমরা উঠেছিলাম, ওঠার সময় চোখে পড়েনি, কিন্তু যখন নামছিলাম দেখুন কি অপূর্ব দৃশ্য। মহাদেব যেন স্বয়ং বিরাজমান। পুরো পাথর কেটে এই মহাদেবের এই শিবলিঙ্গটিকে এখানে স্থাপন করা রয়েছে। কি অপূর্ব লাগছে, দারুণ দারুণ। আমরা অবশেষে চলে এলাম সোনাপুর বিচে। দেখুন এই যে সমুদ্র সৈকত, অনেক প্রতীক্ষার পর আমরা পেলাম এই সমুদ্র সৈকত। আর এই সমুদ্রের জল দারুণ নীল। আমি দেখাবো আপনাদের কাছে গিয়ে এই সমুদ্রের জল কতটা নীল। এদিকে বালিটা প্রচুর বেশি, তো আমি একটু এই সাইড দিয়ে হেঁটে যাচ্ছি যাতে একটু বালিটা কম পাই, নাহলে পায়ের মধ্যে ঢুকে যাবে। বাবা, ওদিকে কিন্তু বসবার জায়গা রয়েছে, ওখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভিতরে ঢুকতে পারেন, ঢুকে ওখানে বসে সময় কাটাতে পারেন। আর এই সমুদ্রে কিন্তু ভয়ঙ্কর ঢেউ লাগছে, ভয়ঙ্কর। জানি না এখন জোয়ার চলছে কি না, তবে সমুদ্রের ঢেউটা কিন্তু বেশ ভয়ঙ্কর। দেখুন ওখানে কয়েকজন দেখছিলাম স্নান করছিল। ও, জলটা সুন্দর নীল, বেশ দারুণ। এবার কিন্তু মজা লাগছে বল, মাল খাই একটু। ঢেউ দেখুন, ঢেউ দেখুন, ও পুরো নীল জল, কি সুন্দর লাগছে। অসাধারণ। এখন মনে হচ্ছে জোয়ার চলছে, জোয়ারের সময়, সেই কারণে এতটা ঢেউ। আর বুঝতে পারছি না এই জল এতটা নীল কেন। সমুদ্রের কিন্তু পাড়ে জল এমন নীল থাকে না, কিন্তু এই জল দেখছি বেশ নীল। ওই যে দূরে চেয়ার রয়েছে, এই চেয়ারগুলোতে কিন্তু বসে সময় কাটানো যাবে। এদিকে পার্ক মতন রয়েছে, আর এর জন্যে আলাদা মনে হয় টাকা দিতে হবে, কারণ এখানে গেট দেখলাম কাউন্টার রয়েছে। আর ওই যে দূরে কয়েকজন স্নান করছে, দারুণ দৃশ্য। আপনাদের ঘুরে দেখালাম উড়িষ্যার মহেন্দ্রগিরি। এখানে আসলে কিন্তু আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন সমুদ্র, পাহাড়, ওয়াটারফল, সমস্ত কিছু কিন্তু একই প্যাকেজের মধ্যে হয়ে যাচ্ছে। তো কেমন লেগেছে আপনাদের মহেন্দ্রগিরির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আসতে চান, নিচে নাম্বার দেওয়া রয়েছে, এখানে যোগাযোগ করুন। আপনারা কিন্তু চাইলে মহেন্দ্রগিরি এসে ঘুরে যেতে পারেন 2 রাত 3 দিনের জন্যে। 4 থেকে 4,500 টাকার মধ্যে আপনাদের হয়তো প্যাকেজ হয়ে যাবে। তারপর আপনারা কথা বলে নেবেন, যদি কম বেশি হয় সেটা আপনাদের জন্যই ভালো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।